বিভিন্ন সময় বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ দেখে থাকি, এটা সর্বত্রই হয়। ইটস এ বেসিক মিনাস টু হিউম্যান সিভিলাইজেশন। খুন, রাহাজানি, চুরি, ধর্ষণ এগুলো আছে, না চাইলেও এগুলো হয়। অনেক জায়গায় অপরাধীরা শাস্তি পায়, কোনো জায়গায় কেউ প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে সাহস হয় না কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু যে মর্মান্তিক ঘটনার আমরা সাক্ষী হলাম, যে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি এবং তার স্ত্রীকে এইভাবে নৃশংসভাবে পিটিয়ে মারা হলো, আগুন লাগানো হলো, গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া, এবং যেখানে তার বাড়ি তার সেটা অত্যন্ত ডেন্সলি পপুলেটেড, এটা গ্রাম বলা যাবে না। সেই পরিবেশটা গ্রাম্য হতে পারে, কিন্তু পাশাপাশি তো সমস্ত বাড়ি আছে, মসজিদ আছে, প্রচুর জনসংখ্যা সেখানে একজনকে এভাবে মেরে ফেলে দিয়ে গেল, আর তার কোনো প্রতিবাদ হলো না। আমরা ঘটনাস্থলে আমাদের যিনি সাংসদ আছেন, আমাদের এখানকার এবারে প্রার্থীও তিনি জগন্নাথ সরকার, তিনি নিজে ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর যে নামগুলো অভিযুক্তদের উঠে এসেছে, তাদের মধ্যে বেছে বেছে দুজনকে গ্রেপ্তার করা হয়নি। এটা একদম সম্পূর্ণ একটা বিভাজনের রাজনীতির জন্য প্রশাসনিক পদক্ষেপ। আজকেও আমরা হসপিটালে গিয়েছি, ভদ্রলোক এতটাই মানসিকভাবে বিপর্যস্ত এবং ভারসাম্যহীন, তিনি বলছেন আমাকে কিন্তু ভিক্ষা দিয়ে যাও। এবং এই মহিলা বারংবার তার উপরে যে নির্যাতন চলে, পাড়ার লোকেরা অত্যাচার করে, তা নিয়ে থানাকে ইনফর্ম করেছে, কোর্টে মামলা করেছে। এমনকি গতকালে তার বয়ান অনুযায়ী 7 দিন আগে তার প্রাণনাশ হতে পারে এই বলে তিনি থানায় অভিযোগ করেছেন, লিখিত অভিযোগ করেছেন বলে শোনা যায়। এবারে পরিকল্পিতভাবে তার বাড়ি ভাঙচুর করা হয়, ভাঙচুর করে সেখানে প্রমাণ লোপের ব্যবস্থা করে দেওয়া হয়। আর আমরা অতীতে কোনোদিন শুনিনি যে ঘটনাস্থলে একজনকে পিটিয়ে খুন করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে, এবং তার বাড়িতে অন্য কোনো প্রাণী নেই। তার স্বামী, তিনিও মরণাপন্ন, মৃত্যুর সঙ্গে প্রায় লড়াই করতে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তার বাড়িটা গোপনে পুলিশ দাবি করছে যে পুলিশ সেটাকে বাড়িটাকে ঘিরে রেখে দিয়েছে, সমস্ত ঠিকঠাক করে দিয়েছে। আর স্থানীয় মানুষ কেউ স্বীকার করছেন না যে কে এই বাড়িটা, কালকে যা ভিডিও ফুটেজ আপনাদের কাছে ছিল যে সম্পূর্ণ ভাঙাচোরা অবস্থায় আছে, সেই বাড়িটা সুন্দরভাবে চারিদিক থেকে ব্লক করে দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় কি প্লেস অফ অকারেন্সকে একটা টেপ দিয়ে পুলিশ ঘিরে রাখে, সেখানে পুলিশ পোস্টিং থাকে। কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে একটি ছেলে এসে আমাদের অভিযোগ করছে যে তৃণমূলের দুজন তারা পুলিশের সঙ্গে এসে ঘর ঠিকঠাক গুছিয়ে দিয়ে চলে গেছে। সে অভিযোগ করে গেল, কিন্তু প্রকাশ্য অভিযোগ করবার সাহস নেই, কারণ এতটাই এই মুহূর্তে আতঙ্কে আছে। আমি ব্যক্তিগতভাবে 3 জায়গায় মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, তারা কেউ আমাকে দেখে মুখ ঘুরে অন্যদিকে চলে গেলেন। আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম এই বাড়িটাকে কে আবার ঠিকঠাক করে দিয়ে গেল, সারাইটা কে করলো, এর কোনো উত্তর পেলাম না। ঠিক ওনার পাশের যে অ্যাডজয়নিং হাউস, সেখান থেকে বলা হলো একজন মহিলা, হ্যাঁ বাড়ি সারানো হয়েছে, কেউ সারিয়ে দিয়ে গেছে। বলে কে সারিয়েছে? বলছেন আমরা দেখিনি। মানে এলাকার মানুষকে আতঙ্কিত করে দেওয়া হয়েছে রাজনৈতিক শক্তি ব্যবহার করে, এবং তার সঙ্গে পুলিশ, যৌথ উদ্যোগে পুলিশ এবং শাসক দল সেখানে গিয়ে এই বাড়িটা মেরামত করে এসেছে। এর উদ্দেশ্য জমি দখল হতে পারে, কারণ এ ধরনের একজন গ্রাম্য একজন অসুস্থ মহিলাকে নৃশংসভাবে পিটিয়ে মারা, এই ঘটনা তো শুনি। আজকেও সমাজে শোনা যায় ডাইনি বলে পিটিয়ে লোক মেরে দেওয়া হয়, পরে তাদের গ্রেপ্তার করা হয়। এই ধরনের অভিযোগও তো নেই। এই ভদ্র মহিলার বিরুদ্ধে অভিযোগটা কি? কমিশনে যাবেন আপনারা? আমরা অবশ্যই যাবো, এই ব্যাপারটা তো এখানে মিটবে না। আমরা কমিশনে যাব, আমরা আদালতে যাব। আমরা তো চাই যে নির্বাচনের আগে আসলে বিভিন্ন এলাকায় আতঙ্ক তৈরি করতে গিয়ে কিছু সমাজের মানুষকে, কিছু সেকশনকে এতটাই খোলা ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে যে তারা মনে করছে যে এটা তাদের সরকার, তাদের পুলিশ, এরা কিছু করতে পারবে না, ফলে তারা যা খুশি তাই করে যাবে। নাম উঠে এসেছে, যেমন আপনার রবিয়াল আলাউদ্দিন, আমাদের যিনি
জগন্নাথ দা আছেন, জগন্নাথ সরকার, কালকে তিনি এই নামের কথা বলে এসেছেন। এই দুজনের এখনো গ্রেপ্তার হয়নি। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। আজকেও হসপিটালে তার সঙ্গে দেখা করলাম। তিনি মানসিকভাবে বিপর্যস্ত। আরো মানে এটা রহস্য না মজা না অন্য কিছু বুঝতে পারছি না। তিনি যে বললেন পুলিশ এতটাই সহানুভূতিশীল এবং পুলিশের এতটাই আমরা মানবিক রূপের সন্ধান প্রথম আজকে রানাঘাটে পেলাম যে সেখানে দেখা যাচ্ছে ভদ্রলোক বলছেন যে আমাকে বাথরুমে নিয়ে যাওয়ার, আমাকে হাঁটানোর, আমার তথ্য জোগাড় করে দেওয়ার সমস্ত দায়িত্ব পুলিশ নিয়েছে। তা আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কার্যত হসপিটালকে স্বর্গ করে দিয়েছেন, সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়ে দিয়েছেন, তাহলে পুলিশ আবার বলছে যে এই হসপিটালে তাকে অ্যাসিস্ট করবার মতো কেউ নেই। অর্থাৎ এ ধরনের একজন মানুষ যার স্ত্রীকে গতকাল তিনি হারিয়েছেন, গতকাল প্রায় তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, মানসিকভাবে বিপর্যস্ত এবং কিছুটা হলেও মানসিক ভারসাম্যহীন, তাকে অ্যাসিস্ট করবার, তাকে সহযোগিতা করবার, তার তথ্য ঠিকঠাক মতো তার কাছে পৌঁছে দেবার মতো ইনফ্রাস্ট্রাকচার এই হসপিটালে নেই। সে কাজ করছে কে? সে কাজ করছে পুলিশ। বলছেন আইসি সাহেব লোক পার্টি, আইসি সাহেবের লোক, পুলিশ সব ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু পরিষ্কার এটা যে কোনো ভাবে অপরাধকে ধামাচাপা দিতে হবে। প্রকৃত অপরাধী সামনে আসবে না। অপরাধী সামনে আসলে কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগলেও লাগতে পারে। ওই জন্য পুরো বিষয়টাকে একটা মানসিক ভারসাম্যহীন, কিছুদিন পরে হয়তো বলে দেওয়া হবে আত্মহত্যা, এই জাতীয় একটা কল্পনা তৈরি করা হচ্ছে। গল্প তৈরি হয়ে আপনাদের সামনে আসবে। কিন্তু এটা পরিষ্কার যে কালকে শাসক দলের কর্মীদের সঙ্গে পুলিশ ওখানে গিয়ে ওই বাড়ি ঠিকঠাক করে এসেছে, বা সোজা কথা এক কথায় বলতে গেলে প্রমাণ লোপের ব্যবস্থা করেছে। এটা আমাদের অভিযোগ, আমাদের স্থানীয় বিজেপি কর্মীদের প্রত্যেকের অভিযোগ। এটা প্রমাণ লোপের ব্যবস্থা করেছে এবং প্রকৃত অপরাধী যারা এটা ঘটিয়েছে, ভদ্রমহিলা বলছেন তিনি পাশের বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করতেন, কিন্তু আবার একই সঙ্গে সকালে ফুল তুলতেন, কীর্তন করতেন, জয় শ্রীরাম বলতো। আমি বলছি না আমাদের দলের কর্মী বা আমাদের দলের কোনো নেতা নেত্রী, এরকম বিষয়টা নয়, কিন্তু চিরাচরিত গ্রাম বাংলার যে ধর্মীয় ভাবাবেগ সেটাও তার মধ্যে ছিল। প্রতিনিয়ত ধর্মচারণ করতেন। এটাই তার মৃত্যুর অন্যতম কারণ কিনা ওই অঞ্চলে, সেটাও তো পুলিশের তদন্ত করে দেখা দরকার। আমরা সে কথাও আমাদের সাংসদ এবং আমাদের জেলা সভাপতি সবাই গিয়েছিলেন, পার্থরাও গিয়েছিলেন সেখানে, অসীম সেও গিয়েছিল, সরকার আমাদের বিধায়ক। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার বাড়ি ভাঙচুর করা হচ্ছে, এখন বাড়ি করে দেওয়া হবে এবং তার স্বামীর সমস্ত ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা সবকিছু তার দায়িত্ব। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাড়ি ভাঙচুর হয়েছে, তার তৃণমূলের দায়িত্ব নয়, এর দায়িত্ব তো পুলিশের। যে তৃণমূল তাকে খুন করেছে তাকে ধরে তার শাস্তি দেওয়া, এই দায়িত্ব তো পুলিশের। আজকে গোটা এই অঞ্চলের মানুষ, এই পুরো লোকসভার মানুষ, নদিয়ার মানুষ দেখলো একজন সকালবেলা ফুল তোলে কীর্তন করা একজন দরিদ্র প্রান্তিক অসহায় মহিলা, যে অন্যের থেকে ধার করে একটু চাল ফুটিয়ে কোন রকমে বেঁচে থাকার অবস্থা থাকতো, শুধু এর অপরাধে, আমি জানি না এটা অপরাধ কিনা, কিন্তু তদন্তে প্রমাণিত হবে। সকালবেলা ফুল তোলা, কীর্তন করা, রামগান গাওয়া, জয় শ্রীরাম বলা, এর জন্য একজন প্রান্তিক মহিলাকে আজকে শ্রী চৈতন্যের ভূমিতে খুন হতে পারে। মানে এই জেলায় ভবিষ্যতে কীর্তন করা অপরাধ হয়ে যাবে, এটা তার সূচনা হচ্ছে। দাদা, সন্দেশখালীতে ফের আক্রান্ত পুলিশ। আপনার হচ্ছে শীতলিয়া ফাঁড়িতে হামলা দুষ্কৃতীদের, একজন পুলিশ কর্মী আহত, পুলিশ 3 জনকে আটক করেছে সন্দেশখালী থানা, এখন গ্রেপ্তার করেছে এবং এদেরকে যেটা জানা যাচ্ছে এরা প্রত্যেকে নাকি তৃণমূলের নেতা ওখানকার স্থানীয়। দেখুন, আজকে তৃণমূলের নেতা আক্রমণ করছে, পরের দিন সাধারণ মানুষ পুলিশকে আক্রমণ করে। তার কারণ আছে, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি তিনি বিএসএফ, ইডি এবং সর্বোপরি এনআইএ এর আক্রমণকে সমর্থন করছেন। আপনি সেন্ট্রাল ফোর্সকে আক্রমণ করবার জন্য মানুষকে রুখে দেবেন, তাহলে সমাজ নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে। এরপরে তো পুলিশকে যে কেউ আক্রমণ করবে, ভয়মুক্ত হয়ে যাচ্ছে।
আমরা তো একটা নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছি। জঙ্গলরাজ বললেও কম বলা হয়। কিন্তু লালু মুলায়মের আমলে সেই যুগের বিহার উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটেনি, যেটা আজকে হচ্ছে। আর ওখানে তো পুলিশ বলে কিছু নেই। সন্দেশখালী নিয়ন্ত্রণ করতো দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মানে গোটা তৃণমূল কংগ্রেস পার্টি নয়, শাহজাহানের তৃণমূল কংগ্রেস। অন্যান্য তৃণমূল কংগ্রেসকে তো মেরে ওখানে ছাপা করে দিয়েছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আপনি যান না কোড়াকাটি গ্রাম পঞ্চায়েত, সন্দেশখালী ব্লক 2, বিজেপি থেকে যাওয়া নয়, তৃণমূল, দীর্ঘদিনের তৃণমূল কর্মী, তৃণমূলের সেটা দুজন পঞ্চায়েতের সদস্য ঘরে ঢুকতে পারেন না। কেন পারেন? দীর্ঘদিন কেন এলাকা ছাড়া? শাহজাহানের বিরোধিতা করেছে, ওই শিববাহিনীর বিরোধিতা করেছে এলাকা ছাড়া। যত সংখ্যালঘু প্রতিষ্ঠিত মুখ ছিল, যারা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে সন্দেশখালী, সরবেরিয়া, রাজবাড়ী, মালঞ্চ সেখানে রাজনীতি করত, তৃণমূল কংগ্রেস করত, তারা কেউ তৃণমূল কংগ্রেসে নেই। অন্য দলেই নাই, নীরব করে দেওয়া হয়েছে, ছেড়ে ফেলা হয়েছে তাদের। বহু মানুষ এলাকা ছেড়েছে। আজকে যে নিরাপদ ওখানে নির্বাচন লড়ছে, নিরাপদ তো একটা স্টেটমেন্ট করে আপনারা সংবাদ মাধ্যমে, কোনো দীর্ঘদিন ওখানে নেই, থাকতে পারেন, কলকাতায় থাকে। দাদা, ওখানে সবাই আক্রান্ত হচ্ছে। ভূপতিনগরে এনআইয়ের ওপর হামলা এখনো পর্যন্ত গ্রেপ্তার নেই, তাহলে কি সন্দেশখালীর পুনরাবৃত্তি হতে চলেছে? কোনটা? ভূপতিনগরে এনআইয়ের ওপর যে হামলাটা হয়েছে, স্বয়ং রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনি এই হামলা সমর্থন করছেন। তিনি বলছেন মহিলারা স্বতঃস্ফূর্তভাবে গণপ্রতিরোধ করে তুলেছে। আর পরের দিন তার পুলিশকে পাঠিয়ে তিনি মলেস্টেশনের মামলা করছেন। তো কে কাকে গ্রেপ্তার করবে? এর রাজ্যে কোনো আইনের শাসন নেই। এখানে সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। আমরা তো বারবার বলছি যে এখন শিক্ষিত মানুষের কাছে, সংবিধানের বিশেষজ্ঞদের কাছে, অধ্যাপকদের কাছে একটাই প্রশ্ন, এই সরকারটা আছে কি করে। সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থা ভেঙে গেছে পশ্চিমবঙ্গে। দাদা একটা বিষয় বলছি, এনআইএর এসপি কে দিল্লিতে তলব, ধনরাম সিং এর জায়গায় পাটনা থেকে আসছে আইপিএস রাকেশ রোশন। এটা নিয়ে এক্সএনএল দাবি করেছেন কুণাল ঘোষ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, এনআইএ, বিজেপির যোগসাজশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ায় এটা সম্ভব হয়েছে বলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের দাবি। এটা এনআইএ কিভাবে তাদের প্রশাসনকে পরিচালনা করবে, কোন অফিসারকে সামনে রেখে তদন্ত করবে, সেটা এনআইএ এর ব্যাপার। আমরা এনআইএ এর মুখপত্র নই। এটা কংগ্রেস জমানার কেজ প্যারেড নয়। স্বতন্ত্রভাবে তারা তদন্ত করছে। কিন্তু যে চ্যালেঞ্জ জিতেন তেওয়ারি করেছে, 7 দিনের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রমাণ দিক যে সেদিন তিনি ওই অফিসারের বাড়িতে গিয়েছিলেন, আর না হলে তিনি আদালতের দ্বারস্থ হবেন এবং তিনি নোটিশ দেবেন, তিনি মানহানির মামলা করবেন। 7 দিন পেরোতে দিন, তারপরে তৃণমূলের রাজ্যপালের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রতিনিধি দল গেছে দিল্লির কালকে ঘটনার জন্য, বলছে বিজেপি এবং দিল্লির পুলিশ ঘটনা করেছে। কালকে সাংসদদের টেনে হিজড়ে গ্রেপ্তার করে মন্দির মাঠ থানায় নিয়ে যাওয়া হয়েছে। আপনি এখনই গিয়ে থানার আইসির ঘরের সামনে বসে পড়ুন তো, সব সাংবাদিকদের নিয়ে গিয়ে। কি করবে পুলিশ? পুলিশ কি করবে? আধ ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, তারপরে আপনাকে প্রেজেন্ট মানে তুলে দেবে। এটাই নিয়ম। অভিষেক মানে 24 ঘন্টা টাইম দিয়েছে। বিষয়টা হচ্ছে, এই তৃণমূলের নবীন প্রজন্ম যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, তারা তো আন্দোলন করেননি। তারা জন্মেই দেখছেন যে সিপিএম সরে গেছে, তৃণমূল ক্ষমতায়। আন্দোলন করতে গেলে তো লাঠি খেতে হবেই। আন্দোলন মানে কি? আইন অমান্য মানে কি? যে আমি যে প্রতিষ্ঠিত আইন আছে সেটাকে মানছি না, আইনটা ভেঙে আমি প্রতিবাদ করছি। সেটা যদি প্রতিবাদ করে, সেখানে পুলিশ কি করবে? পুলিশ গ্রেপ্তার করবে, প্রয়োজনে লাঠিচার্জ করবে, টিয়ার গ্যাস সেলিং করবে, জলকামান চালাবে, শূন্যে গুলি চালাবে। এটাই তো পুলিশ করে থাকে। আমাদের রোজ তো ধর্মতলায় যাদের চাকরি বিক্রি করে দিয়েছে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করছে। আপনার এই জেলায় দেখুন না, একটা গ্রাম পাবেন যার বাড়ির ছেলের চাকরি বিক্রি হয়নি। যারা চাকরি বিক্রি করেছে তারা আন্দোলন করছে, তাদের মেরে পুলিশ তুলে দিচ্ছে। তোরা ওখানে আন্দোলন করতে গেছে, একটা সময়ের পরে তুলে নিয়ে গেছে পুলিশ। তোরা কি করবে? পুষ্পবৃষ্টি করবে? আর যাবার কথা ছিল তো আদালতে, ওখানে কি করছে? তৃণমূল কংগ্রেসের তো উচিত ছিল আদালতে যাওয়া। এখানে তো ইলেকশন কমিশনের কিছু করণীয় নেই। আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, আদালতের নজরদারিতে তদন্ত হচ্ছে। সেই তদন্ত করতে গিয়ে কেউ যদি বাড়াবাড়ি করে, মনিটর তো
তো আদালতে গিয়ে বলবে। যখন আদালতে যাওয়ার প্রয়োজন তখন চলে যাবে কমিশনে, আর যখন কমিশনে যাওয়ার প্রয়োজন তখন চলে যাবে আদালতে। আর ফল কি? আপনার আমার দেহ, মানুষের দেহ, ট্যাক্সের টাকা, সেটাকে কোটি কোটি টাকা খরচা করে আবার একটা থাপ্পড়কে ওখান থেকে বাংলায় ফিরে আসে। দাদা, গতকালকে ইলেকশন কমিশনের কাছে তৃণমূলীরা যখন যায় দেখা করতে না পেরে, ওরা যখন বেশ কয়েকজনকে পুলিশ রীতিমতো ওদেরকে কি বলে অ্যারেস্ট করে, তারা ওখান থেকে না বেরিয়ে রীতিমতো রাত থেকে ধর্ণা দিচ্ছে। এবং আজ সকালবেলায় যেটা একটা বিপত্তি করেছে, ওইখানকার দুজন, একজন হচ্ছে সাগরিকা ঘোষ এবং নাজিমুল হক, আজ সকালবেলায় তারা যখন পোশাক পাল্টাতে যায়, পাল্টে এসে তাদেরকে পুলিশ আর ফার্দার ঢুকতে দিচ্ছে না, কার্যত তারা দলছুট হয়ে গেছে। এটা তো মজার ব্যাপার। এটা কি আর কি প্রশ্ন হলো? ওরে ভাই, পুলিশ চাইছে সরিয়ে দিতে, আন্দোলন করতে গেলে তো এক জামা কাপড় পরে বসে যেত, বারবার ড্রেস চেঞ্জ করতে হয়। একবারে কংগ্রেসের নেতা করেছিলেন না, বিস্ফোরণের পর কংগ্রেসের এক নেতা তিনবার সুট বদল করেছিলেন, মুখ্যমন্ত্রী তো চলে গিয়েছিল, ওই রকমই হয়েছে। আর একটা বিষয় দাদা, আন্দোলন নয় এটা, আন্দোলন খেলা। অভ্যাস তো নেই এক জামা পরে ঘামের শরীরে মানুষের পাশে থাকা। অত সুন্দর এয়ার কন্ডিশনের মধ্যে বসে থেকেও জামা পরিবর্তন করতে গেছে। বলছি, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ বিচারপতি জয়মল্ল বাগচির। দেখুন, আমরা এই ক্ষোভ বিক্ষোভের মধ্যে আর নেই। আমরা চাই প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক, তারা সামনে আসুক, স্কুল নিজের ছন্দে ফিরুক, যে স্কুল শিক্ষা উঠে যাচ্ছে সেটা যেন ঠিকঠাক চলে। মানুষ এগুলো দীর্ঘদিন থেকে ক্লান্ত এবং বিরক্ত। আমাদের আদালতের উপর ভরসা আছে, মানুষেরও আছে, কিন্তু আদালতের বিচারের এই দীর্ঘসূত্রিতা এবং তদন্তের স্নেহ যেরকম নিম্নগামী ওরকম নিম্নগামী হচ্ছে, এটা মানুষ পছন্দ করছে না। মানুষ বলছে যে আমরা আর রানাঘাটের ছোট কাঁচকি পুটি খাবো না, আমরা এখন বড় কাতলা মাথা খাবো, সেই দেখতে চাইছে। সেটা যতক্ষণ না দেখছে মানুষের কোনো কিছু। দাদা, দিলীপ ঘোষের গরম গরম কথা কি দলের কাছে ভোকাল টনিক? দিলীপ ঘোষের গরম গরম কথা আসলে কি দলের কাছে ভোকাল টনিক? আপনি যদি মনে করেন দিলীপ ঘোষ গরম কথা বলছে, তাহলে তো মানে মানুষের কাছে ভোকালটা। দিলীপ ঘোষ তো সহজ সরল ভাবে তার মতো করে কথা বলছেন। দিলীপ ঘোষ তো কাউকে আক্রমণ করছেন না। দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন, কতজনকে তৃণমূল খুন করেছে। দিলীপ ঘোষ বলছেন আমি 6 ইঞ্চি পুঁতো দেবো, তৃণমূল কংগ্রেস 6 জনের মাথা কেটে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা খুনের রাজনীতি, হত্যার রাজনীতি। আবার এখানে এই ঘটনা ঘটলো, আর এই যে বিবৃতি দিচ্ছেন, এত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কালকে রাজভবন ভবন থেকে বললেন, কালকে কি ঘটালেন? মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন রামনবমীর সময় সতর্ক থাকবেন যাতে দাঙ্গা হয়। আসলে দাঙ্গা না, আর এই দাঙ্গা করার জন্য তৃণমূল প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। কালকে ডায়মন্ড হারবারের কলাগাছির সরিষায় আমাদের কিছু লোকজন কালী পুজো করেছে, বিসর্জন দিতে যাওয়ার সময় আবির টাবির মেঘে তারা জয় শ্রীরাম বলেছে। পরিণতি কি? পুলিশ এসে 11 জনকে গ্রেপ্তার করলো আর সম্পূর্ণ এলাকায় আগুন দিয়ে দিল। আপনারা দেখেছেন, সেটা এখন ভিডিও ভাইরাল হয়েছে। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় বিভাজন, আগুন লাগানো। যেভাবে আপনাদের নদিয়া সিএ কে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষকে ছুট দিয়ে দেওয়া হলো, যাও যে দোকানপাট লুটপাট করো, দোকানে আগুন লাগিয়ে দেওয়া, ট্রেন ভাঙচুর করো, ট্রেনে আগুন লাগানো। তৃণমূল কংগ্রেস বিভাজন চাইছে, সাম্প্রদায়িক মেরুকরণ চাইছে, নদিয়া জেলাতেও চাইছে হিন্দু মুসলমানকে ভাগ করতে। আমাদের আবেদন এটাই এই জেলার মানুষের কাছে, যে আমরা এখান থেকে 2 জন প্রার্থী, আমরা বিপুল ভোটে আমাদের প্রার্থী জিতবে। তৃণমূল কংগ্রেসের এই মিথ্যাচার, সাম্প্রদায়িক রাজনীতি, সিএ নিয়ে ভুলভ্রান্তি বোঝানো, এদিকে কিন্তু এসে যাবে না। জগন্নাথ সরকারের গতবারের যে মার্জিন ছিল, সেই মার্জিন দ্বিগুণ হবে এবং কৃষ্ণনগরের আসন লক্ষাধিক ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী জিতবেন। যারা খড়গ্রামে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে গুলি চললো, এবং কোথায়? খড়গ্রামে, সেখানে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি চলেছে। পঞ্চায়েত সদস্যর বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা তৈরির সরঞ্জাম। হ্যাঁ, গত 2 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে, রাজনৈতিক খুন, সেই খুনের মধ্যে অধিক 99% হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী। আর সেই 99%-এর মধ্যে যদি আলাদা করে হিসাব করেন, দেখবেন 80% বেশি হচ্ছে সংখ্যালঘু। তৃণমূলকে মারছে, তৃণমূলকে খুন করছে, তৃণমূলকে অন্ধ করে দিচ্ছে। তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর জন্য এই সরকারটাকে চলে যাওয়ার প্রয়োজন আছে। ঠিক আছে।